নমস্কার, বিটিএন প্রাইম টাইম সংবাদে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম সংবাদ শিরোনাম। আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের জনসমুদ্র, কড়া নিরাপত্তায় রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। ৩,৬০০ যাত্রী ধারণ ক্ষমতা নিয়ে আগরতলা করিমগঞ্জে প্রথম মেমু ট্রেনের যাত্রা। চন্দ্রনাথপুর সাবরুম ডাবল লাইনের প্রস্তাব। জিএমসিএইচে কিডনি রোগীর ইনজেকশন জ্বরের রোগীকে, নার্সের ভুলে বিপাকের রোগী, তদন্তের নির্দেশ। ৩.৫ কোটির ইন্টিগ্রেটেড ট্রাফিক সিগন্যাল প্রকল্প কোথায়? ১.৫ বছর পরও শুধু খুঁটি, প্রশ্নের মুখে প্রকল্পের ভবিষ্যৎ। গুয়াহাটিতে পুলিশের এনকাউন্টারে আহত জাল নোট পাচারকারী, মহানগরে ১০০ কোটি টাকার জাল নোট ছড়িয়ে থাকার দাবি। এবারে বিস্তারিত খবর। আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের জনসমুদ্র, কড়া নিরাপত্তায় রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানে নেমেছে জনস্রোত। শনিবার ভোর থেকে ইমাম খুমেনি গ্র্যান্ড মুসাল্লার বাইরে হাজারো মানুষ দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া রাষ্ট্রীয় শোক ও দাফন কর্মসূচি আগামী ৭ দিন ধরে ইরানে ও ইরাকের বিভিন্ন শহরে চলবে। ইরান সরকার জানিয়েছে, শুধু তেহরানই আগামী ৩ দিনে ১.৫ থেকে ২ কোটি মানুষের সমাগম হতে পারে। শনিবার ও রবিবার সাধারণ মানুষের জন্য শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে। এ সময় আয়াতুল্লাহ আলী খামেনির পাশাপাশি তার পরিবারের প্রয়াত সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানানো হবে। বিপুল জনসমাগমকে কেন্দ্র করে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে আকাশপথেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। খামেনির শেষকৃত্যে পাকিস্তান থেকে একাধিক নেতামন্ত্রী গিয়েছেন। রয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। ভারত থেকে ২ জন প্রতিনিধিকে ওই অনুষ্ঠানে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা এবং বিহারের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন। নিরাপত্তাজনিত কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি শোকানুষ্ঠানে উপস্থিত থাকছেন না। সম্প্রতি তার বিরুদ্ধে হত্যার হুমকি আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার খামেনির মরদেহ ইরানের কুম শহরে নেওয়া হবে এবং বুধবার মরদেহ ইরাকের নাজাফে পৌঁছবে। সেখান থেকে কারবালা পর্যন্ত শোকযাত্রার আয়োজন করা হবে, যেখানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ইরানি কর্তৃপক্ষের মতে ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার পর এটি দেশটির ইতিহাসে সবচেয়ে বড় শোক সমাবেশ হতে যাচ্ছে। নিউজ ডেস্ক, বিটিএন। ৩,৬০০ যাত্রী ধারণ ক্ষমতা নিয়ে আগরতলা করিমগঞ্জে প্রথম মেমু ট্রেনের যাত্রা। চন্দ্রনাথপুর সাবরুম ডাবল লাইনের প্রস্তাব। উত্তর পূর্বের রেল যোগাযোগে নতুন মাইলফলক। আগরতলা থেকে করিমগঞ্জের মধ্যে চালু হল উত্তর পূর্ব ভারতের প্রথম মেইনলাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা মেমু ট্রেন। শনিবার আগরতলা রেল স্টেশন থেকে সবুজ পতাকা দেখিয়ে এই পরিষেবার উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। $৩,৬০০ যাত্রী বহন ক্ষমতা সম্পন্ন এই মেমু ট্রেনে রয়েছে আধুনিক সিসিটিভি ক্যামেরা ও জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা, যা যাত্রীদের নিরাপত্তা ও যাত্রাকে আরও আরামদায়ক করে তুলবে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, উত্তর পূর্বে এই প্রথম মেমু ট্রেন পরিষেবা চালু হওয়ায় আগরতলা ও করিমগঞ্জের মধ্যে রেল যোগাযোগ আরও শক্তিশালী হবে। তিনি এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রী আরও জানান, ত্রিপুরার রেলপথ ইতিমধ্যেই সাবরুম পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। মৈত্রী সেতু চালু হলে সাবরুম
সাবরুম বাংলাদেশের রামঘরের সঙ্গে যুক্ত হয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হয়ে উঠবে। এছাড়াও আগরতলা আখাউড়া রেল সংযোগ খুব শিগগিরই চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এতে ভারত ও বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ আরও সহজ হবে। চন্দ্রনাথপুর থেকে সাবরুম পর্যন্ত ডাবল রেল লাইন নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়েছে। 263 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের লোকেশন সার্ভে শেষ হয়েছে এবং বিস্তারিত প্রকল্প প্রতিবেদন বা ডিপিআর চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিটিএন নিউজ। যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, উনি বলেন লুক ইস্ট পলিসি না, উনি অ্যাক্ট ইস্ট পলিসির কথা বলেছেন। লুক ইস্ট পলিসি প্রথম যিনি নারা দিয়েছেন আমাদের অটল বিহারী বাজপেয়ীজি প্রথমে বলেছেন। সেই জায়গা থেকে আবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বললেন অ্যাক্ট ইস্ট পলিসি। যেমন বলা তেমনি তার কাজ আমরা আজকে দেখতে পাচ্ছি। একটু আগে আমি এখানে বসেছিলাম, আমাদের মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার মহোদয় বলছিলেন যে আমরা কীরকম একটা পরিবেশ এখানে, ভাবতেই পারি না যে আগরতলা রেলওয়ে স্টেশনে এরকম একটা পরিবেশ এখানে হতে পারে। এবং সত্যি যে ত্রিপুরা রাজ্যে ট্রেন যেভাবে আসছে যাচ্ছে সেটা একমাত্র সম্ভব হয়েছে ডাবল আমাদের যে মিটার গেজ থেকে আজকে ব্রড গেজ হয়েছে। বড় বেশ নামি দামি ট্রেন এখান থেকে চলছে। এর জন্য প্রথমেই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব আমাদের ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার আমাদের যিনি অশ্বিনী বৈষ্ণবজিকে। আমি কিছুদিন আগেও ওনার সাথে আমি দেখা করেছিলাম। ওনাকে আমি বললাম যে আমাদের ত্রিপুরাতে রেল যেগুলো দেওয়া হয়েছে সেগুলো মনে হচ্ছে অন্যান্য জায়গায় ভালো ভালো রেলগুলো দেওয়ার পরে আমাদেরকে দেওয়া, এটা কেমন হবে? উনি বলছেন ডোন্ট ওয়ারি, আমি আপনাদেরকে ভালো ভালো ট্রেন দেবো। বললাম ডেমো ট্রেন আছে? বলে আরে ডিজেল ইঞ্জিন কী করবেন, ক্যা করেंगे, हम अच्छा ट्रेन आपको देंगे। বিশ্বাস করুন, এরপরে যখন এখানে আসলাম খুব অল্প সময়ের মধ্যে আমি ট্রান্সপোর্ট মিনিস্টারের সাথে আমি কথা বলেছি, উনিও সাথে সাথে ওনার দপ্তর থেকেও কথা বলেছেন। এবং আজকে কিন্তু তার প্রকৃষ্ট উদাহরণ এখানে মেমো ট্রেন। এবং এই মেমো ট্রেনের যে আমাকে যিনি আধিকারিক আছেন উনি বলছিলেন যে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে প্রথম এই যে মেমো ট্রেন কিন্তু আজকে এখান থেকে ত্রিপুরার থেকে চলছে। নর্থ ইস্টার্ন জোনে আর এই ট্রেন দেওয়া হয়নি। জিএমসিএইচে কিডনি রোগীর ইনজেকশন জ্বরের রোগীকে, নার্সের ভুলে বিপাকের রোগী, তদন্তের নির্দেশ। জিএমসিএইচে বড় গাফিলতি, কিডনি রোগীর ইনজেকশন ভুল করে জ্বরের রোগীকে। গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জরুরি বিভাগে ভর্তি এক জ্বরের রোগীকে ভুলবশত কিডনি রোগীর জন্য নির্ধারিত ইনজেকশন দিয়ে দেন এক ইন্টার্ন নার্স। একটি নয়, তিনটি কিডনি রোগী আগেই ভর্তি ছিলেন, পাশের বেডে জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন নতুন রোগী। এই ওয়ার্ডের মেট্রন ছিলেন মীনাক্ষী দেবরা। ইনজেকশন দেবার পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি সামনে আসে। এরপর রোগীকে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। জিএমসিএইচের সুপারিনটেন্ডেন্ট ডক্টর দেবজিৎ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান এটি মেডিসিন বিভাগের জরুরি ওয়ার্ডে ঘটেছে। তিনি বলেন অতিরিক্ত রোগীর চাপের মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে ইন্টার্ন নার্সের ভুলে এই ঘটনা ঘটে। ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট ইন্টার্নকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিটিএন নিউজ। আমাৰ যোনটো মেডিচিন বিভাগৰ ইমাৰ্জেঞ্চি ৱাৰ্ড আছিলে, আমাৰ সাধাৰণতে 20খন বিছনাৰ জেগাত পেচেণ্ট বহুত আহি আছে। এইকেইদিন প্ৰায় 40টামান পেচেণ্ট আহিছিলে, এক্সট্ৰা পেচেণ্ট হৈ গৈছিলে। আৰু সেইকাৰণে আমাৰ যোনবিলাক ষ্টাফ নাৰ্ছ থাকে ডিউটিত, তেওঁলোকৰ লগত আমি ষ্টুডেণ্টবিলাকক ইণ্টাৰ্নাৰ যোনে সেইটো পাৰ্ট অফ দ্য কাৰিকুলাম অফ নাৰ্ছিঙৰ কাৰিকুলামৰ মাজতে পঢ়ে। সেইটো আমাৰ যেনেকুৱা মেডিকেলৰ ইণ্টাৰ্ণ থাকে, আপুনি PRC ডক্টৰ বুলি কয়, সেনেকুৱাও ইণ্টাৰ্ণশ্বিপ থাকে। সেনেকৈ তেওঁ প্ৰেক্টিকেল ট্ৰেইনিংটো কৰে আণ্ডাৰ ছুপাৰভিশ্যন। তেওঁলোকৰ যোৱাকালি যোনটো ঘটনা হ'ল, আৰু তেওঁৰ এৰাউণ্ড 3:30-4টা বজাত দুজনী কাষে কাষে আছিলে ৰোগী। এজনৰ আছিলে তেওঁৰ ৰেছপিৰেটৰী ইনফেকশ্যন লৈ আহিছিলে, এই জ্বৰ যোনটো ক'লোঁ, আৰু এজনৰ আছিলে আমাৰ কিডনি ৰিলেটেড হাইপাৰটেনশ্যন। এনেকুৱা দুজনে, এজন আগৰ পৰাই আছিলে, এজন নতুনকৈ আহিলে। নতুনকৈ অহাজনৰ একচুৱেলি দিব লাগিছিলে লেচিক্স, চেফট্ৰেক্সন আৰু পেণ্টাবাজলটো আমি দিওঁ গেষ্ট্ৰাইটিছ নহ'বৰ কাৰণে। চেফট্ৰেক্সনটোতো এণ্টিবায়'টিক ছেফ আৰু কিডনি পেচেণ্টকো দিব পাৰি। আৰু তেওঁক লেচিক্সটো দিয়া আছিলে। আৰু লগতে কি হ'ল, দুৰ্ভাগ্যক্ৰমে লেচিক্সটো যোনজনী অলৰেডি এডমিশ্যন আছিলে, আৰু ইমাৰ্জেঞ্চি নহয়, অলৰেডি এডমিটেড, তেখেতে পাই আছিলে যোনটো 2টা দৰৱ, তাৰ লগত লেচিক্সটো এড হৈ পেলাই তেখেতক লেচিক্সটো ভুলতে আমাৰ ইণ্টাৰ্ণজনে বনাওঁতে ধৰক বেড নাম্বাৰটো কিবা গম নাপালে নেকি, দি দিলে। আৰু লগে লগে গম পোৱা গ'ল বস্তুটো।
বেচিকছটো দিলে সাধাৰণতে পেচাব বেছিকৈ হয়, পেচেণ্টটো অলপমান নাৰ্ভাছো হ'ল পেচাব বাৰে বাৰে যোৱাৰ কাৰণে। আমাৰ তেতিয়া চবে চালে, বি পি চালে, সাধাৰণতে লেচিক্স দিলে কমি যায়, কিন্তু বি পিটো কমা নাছিলে তেওঁৰ। আৰু তথাপিও আমাৰ ইণ্টাৰভেনাছ ফ্লুইড ৰেংগাৰ লেক্টেচেক লগাই দিলে, যাতে মানে যোনখিনি পেচাব হ'ল আৰু সেইখিনি যেন একো অপকাৰ নহয়, আৰু সেইখিনি ব্যৱস্থা লোৱা গ'ল। আমাৰ ফালৰ পৰা আমি যিহেতু এটা গাফিলতি হৈছিলে ইণ্টাৰ্ণজনৰ, তেখেতক আমি ইয়াৰ আৰু ইণ্টাৰ্ণশ্বিপ কৰিবলৈ আৰু বাধা কৰিছোঁ, নিদিওঁ বুলি আমি তেওঁলোকৰ স্কুলৰ প্ৰিন্সিপালক লিখি দিছোঁ। আৰু যোনগৰাকী চিষ্টাৰ ষ্টাফ নাৰ্ছ আছিলে তেতিয়া ডিউটিত, তেওঁৰ পৰা আমি মেট্ৰন মানে আমাৰ যোনজন চিফ চিষ্টাৰ আৰু গুৱাহাটী মেডিকেল কলেজৰ, তেখেতক মানে এটা তদন্ত কৰিব দিছোঁ আৰু কমিটি বনাই, এছিষ্টেণ্ট মেট্ৰনো থাকিব আৰু গোটেইখিনি আমাক দি দিব। তাতে যদি কিবা ওলাই যে গাফিলতি হৈছে, তেখেতৰ ওপৰতো আমি এটা উচিত ব্যৱস্থা ল'বলৈ চৰকাৰক কৈ দিম। দুৱাৰা বুলি চিষ্টাৰ এজনী আছিলে তেখেতৰ, আৰু ইণ্টাৰ্ণজনীতো ছোৱালী, আৰু তেওঁৰ নামটো ল'বলৈ দিগদাৰী হ'ব কাৰণ ষ্টুডেণ্ট হয় নহয়। তো 3জনী থাকে আৰু 2জনী ইণ্টাৰ্ণ আছিলে, চিষ্টাৰ 2জনী এনেকৈ। ৱাৰ্ডটো বহুত ডাঙৰ আজিকালি, একচুৱেলি কিছুমান আমি ৱাৰ্ড বন্ধও কৰিছিলোঁ শ্বিফটিং কৰাৰ কাৰণে, MCHত লৈ গ'লোঁ, কিন্তু আকৌ খুলিব লগা হ'ল, মানে ইমান পেচেণ্ট ৰাছ হৈছে আৰু আমাৰ ধৰক কেপাচিটিতকৈ বেছি হৈ গ'ল। সেইকাৰণে পেচেণ্টটো অলপমান বেছি হৈছিলে, কিন্তু ধৰক মানুহ যোনখিনি থাকিব লাগে সিমান আছিলে, কিন্তু সেই এটা গাফিলতি হোৱাটো আমি স্বীকাৰ কৰিছোঁ। আৰু তেখেতৰ ওপৰত আমি যিহেতু গুচাই দিলোঁ তেওঁ, আৰু এখেতৰ ওপৰত তেওঁ যি তদন্ত কমিটি দিয়ে আমি এনেকৈ ৰায়দানটো মানিলোঁ। 3.5 কোটির ইন্টিগ্রেটেড ট্রাফিক সিগন্যাল প্রকল্প কোথায়? 1.5 বছর পরও শুধু খুঁটি, প্রশ্নের মুখে প্রকল্পের ভবিষ্যৎ। 3.5 কোটি ট্রাফিক সিগন্যাল প্রকল্প কোথায়? 1.5 বছর পরও নেই কাজের অগ্রগতি। শিলচর শহরে যানজট নিয়ন্ত্রণে 2025 সালের 1 ফেব্রুয়ারি 3.5 কোটি টাকার ইন্টিগ্রেটেড ট্রাফিক সিগন্যাল সিস্টেম প্রকল্পের শিলান্যাস হয়েছিল। তৎকালীন জেলা শাসক মৃদুল কুমার যাদব, তৎকালীন এসএসপি নোমাল মাহাত্তা এবং তৎকালীন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন। কিন্তু 1.5 বছর পেরিয়ে গেলেও শহরে কয়েকটি খুঁটি বসানো ছাড়া প্রকল্পের আর কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে সাধারণ মানুষের প্রশ্ন, 3.5 কোটির এই প্রকল্পের কাজ কোথায়? বরাদ্দ হওয়া অর্থের কি হলো? এদিকে নতুন সরকার শিলচরে ফ্লাইওভার নির্মাণ ও উচ্ছেদ অভিযানের কথা বলছে। তাই প্রশ্ন উঠছে, ইন্টিগ্রেটেড ট্রাফিক সিগন্যাল প্রকল্প কি বন্ধ হয়ে গেছে, নাকি তা আর বাস্তবায়নই হবে না? শুধু এই প্রকল্প নয়, শহরে 42 কোটি টাকার রাঙ্গিরখাল প্রকল্প, ক্যাপিটাল ট্রাভেল থেকে হলিক্রস পর্যন্ত সড়ক ও ড্রেনেজ উন্নয়ন প্রকল্প নিয়েও নানা প্রশ্ন উঠছে। কোটি কোটি টাকার প্রকল্প ঘোষণা হলেও অনেক ক্ষেত্রেই কাজের গতি চোখে পড়ছে না। শিলচর শহরের উন্নয়নের টাকা তাহলে কি ঠিকাদার নেতাদের পকেটে যাচ্ছে? কয়েক মাস ব্যবধানে 2জন ডিসি ও 1জন এসএসপির বদলি অন্য কথা বলছে। শিলচরবাসীর দাবি, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর স্পষ্টভাবে জানাক কোন প্রকল্পের কত টাকা খরচ হয়েছে, কত কাজ হয়েছে এবং বাকি কাজ কবে শেষ হবে। জনগণের টাকায় নেওয়া প্রকল্পের পূর্ণ হিসাব জনগণের সামনে তুলে ধরার দাবি জোরদার হয়ে উঠছে। BTN নিউজ, শিলচর। গুয়াহাটিতে পুলিশের এনকাউন্টারে আহত জাল নোট পাচারকারী, মহানগরে 100 কোটি টাকার জাল নোট ছড়িয়ে থাকার দাবি। গুয়াহাটিতে পুলিশের এনকাউন্টারে আহত হয়েছে জাল নোট পাচারকারী অজয় বিশ্বকর্মা। শুক্রবার রাতে মহানগর পুলিশের অভিযানের সময় পালানোর চেষ্টা করলে এনকাউন্টারের ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এতে অজয়ের ডান পায়ে গুলি লাগে। পরে তাকে চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, কয়েকদিন আগে গুয়াহাটির 3টি পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করেছিল পুলিশ। 6 মাইল এলাকায় দিসপুর থানার পুলিশ একটি সুইফট ডিজায়ার গাড়ি থেকে 2,56,000 টাকার জাল নোট উদ্ধার করে। ওই ঘটনায় দেবজিৎ দেউরি ও অজয় বিশ্বকর্মাকে গ্রেপ্তার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে অজয় বিশ্বকর্মা এক চাঞ্চল্যকর দাবি করেন। তার বক্তব্য অনুযায়ী গুয়াহাটি শহরে ইতিমধ্যেই 100 কোটিরও বেশি টাকার জাল নোট ছড়িয়ে পড়েছে। এছাড়া লখিমপুর জেলার বোঙ্গালমারা এলাকাকে কেন্দ্র করে একটি বড় জাল নোট পাচার চক্র সক্রিয় রয়েছে বলেও তিনি দাবি করেছেন। তবে তাঁরই দাবির স্বাধীনভাবে সত্যতা এখনও পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এদিকে বুধবার রাতে মালিগাঁও ও 6 মাইল এলাকায় পৃথক অভিযানে প্রায় 10 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। মালিগাঁওয়ের কামাখ্যা রেল জাংশন এলাকা থেকে 7,37,000 টাকার জাল নোট সহ দয়াল দাস ও গোলাপ শেখ নামে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, উদ্ধার হওয়া জাল নোটের চালান ঝাড়খণ্ডে পাচারের পরিকল্পনা ছিল। গোটা চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং জাল নোটের উৎস কোথায় তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে। BTN নিউজ, গুয়াহাটি। মণিপুরের অশান্তির জেরে শিলচর জিরিবাম সড়কে শত শত পণ্যবাহী ট্রাক আটকে, নষ্ট মাছ, সবজি, চরম দুর্ভোগে চালকরা। হিংসা জর্জরিত মণিপুরে এক অভাবনীয় পরিস্থিতি বিরাজ করছে। শিলচর জিরিবাম জাতীয় সড়কে কয়েকশো পণ্যবাহী ট্রাক 7 দিন ধরে আটকে রয়েছে। দীর্ঘদিন ধরে যান চলাচল ব্যাহত থাকায় ট্রাকগুলিতে থাকা মাছ, সবজি সহ বিভিন্ন পচনশীল পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে একদিকে যেমন ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন ট্রাক চালক ও সহকারীরা।
ট্রাক চালকদের অভিযোগ একটানা 7 দিন ধরে একই জায়গায় আটকে থাকায় খাদ্য, পানীয় জল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসেরও সংকট দেখা দিয়েছে। অনিশ্চয়তার মধ্যে খোলা আকাশের নিচে দিনরাত কাটাতে হচ্ছে তাদের। চালকেদের দাবি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচলের ব্যবস্থা করা হোক, যাতে পণ্য নির্ধারিত গন্তব্যে পৌঁছতে পারে এবং আরও ক্ষয়ক্ষতি এড়ানো যায়। हम लोग इधर में 3-4 दिन से खड़ा है। जो भी गाड़ी आता है टैंकर सब लेके जाता है, 2-3 ठो जाता है, फिर वैसा बैठा है हम लोग। इधर पानी का वैसा सुविधा नहीं है, खाने का बहुत दिक्कत होता है हम लोग का। और कितना दिन बैठेगा हम लोग, गाड़ी भी नहीं बढ़ता है। 3 दिन से एक जगह में खड़ा है, गाड़ी हिलता ही नहीं है, हम लोग क्या करेगा अभी। নল আছে, জল নেই। 6 মাসের দুর্ভোগে কলসি হাতে জিপি সভানেত্রীর বাড়ি ঘেরাও শতাধিক মহিলার। দীর্ঘ 6 মাস ধরে বেড়াবাগ তৃতীয় খণ্ডের অবস্থিতি, যেটার নাম নগদীর গ্রাম ওয়াটার সাপ্লাই স্কিম, অচল হয়ে পড়ে রয়েছে, যার কারণে বৃহত্তর এলাকার জনসাধারণ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে। আজ প্রায় শতাধিক মহিলা ক্ষুব্ধ হয়ে হাতে কলসি নিয়ে নগদীর গ্রাম চাঁদপুর জিপি সভানেত্রীর বাসভবন ঘেরাও করেন। ক্ষুব্ধ মহিলারা জানেন, পানীয় জলের মাসিক টাকা দেওয়ার পরও দীর্ঘ 6 মাস ধরে পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন। তাই তারা বাধ্য হয়ে গাঁও পঞ্চায়েত সভানেত্রীর বাড়ি ঘেরাও করতে বাধ্য হয়েছে। 1 নম্বর সমস্যা হইলো আমরা জল নাই, জল আমরা পাই না। বেড়াবা তারা মানে সব তুইছে পাইব সপ্তাহ, কিন্তু আমরা জল তো পাই না। 6 মাস থেকে জল পাই না, জলের কষ্ট। আর আমরা এখন খানাও যাইতাম জল খাইবার লাগি, আমরা পঞ্চায়েতের কাছে আইছি নালিশ করবার লাগি। এখন আমরা জল লাগে, আমরা কিরকম বাঁচতাম জল ছাড়া। আমার সমস্যা তো জল পাই না আমরা। আমরা তো প্রায় 6 মাস থেকে জল পাই আর না। এটা তো বেড়াবাগ পাচ্ছি। এরপরে দেখি জল দিলেও একটু সময় জল ছাড়িয়া, এরপর তো জল আমরা পাই না। এরপরে তো তারা কোন যে গিয়া জলের বিল দিবার লাগে, আমরা কইলাম জল তো পাই না, আমরা কিরকম বিল দিব। আমরা জলের লাগি নাইছি, আমরা পঞ্চায়েত বেটির খানো আইছি। এখন আমরা 6 মাস থেকে টোটালি জল পাই না। আমরা রিসাইটের কোনো জল নাই, আর কি জলের কোনো সুবিধাও নাই। আর স্কুলও আছে, স্কুলের ছাত্রই আমার খানো গিয়া জলের লাগি মুশকিল করে না। আমি জল এদিকে গাঁও পঞ্চায়েত সভানেত্রী প্রতিনিধি সাজু আহমেদ মজুমদার জানান, তিনি তার পঞ্চায়েত এলাকায় আরও 8টি প্রকল্পে জল দেওয়া হচ্ছে, কিন্তু শুধুমাত্র এই একটি প্রকল্পে জল দেওয়া হচ্ছে না। এতে কি রহস্য লুকিয়ে রয়েছে? তিনি জানিয়েছেন, এই জল প্রকল্পে একটি কমিটি রয়েছে যা সম্পূর্ণরূপে ভুয়া। তিনি বলেছেন, এলাকার জনসাধারণের স্বার্থে এই কমিটি সঠিক তদন্ত করে আগামী দিনে জল দেওয়ার আশ্বাস দিয়েছেন। নল আছে, জল নেই, তাই শতাধিক মহিলা হাতে কলসি নিয়ে ঘেরাও করলেন জিপি সভানেত্রীর বাসভবন। ঘটনাটি ঘটেছে সোনাই সমষ্টির অন্তর্গত বেড়াবাগ তৃতীয় খণ্ডে। জানা গেছে, দীর্ঘ 6 মাস ধরে বেড়াবাগ তৃতীয় খণ্ডে অবস্থিত, যেটা নাম নগদের গ্রাম ওয়াটার সাপ্লাই স্কিম, অচল হয়ে পড়ে রয়েছে, যার কারণে বৃহত্তর এলাকার জনসাধারণ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে। আজ প্রায় শতাধিক মহিলা ক্ষুব্ধ হয়ে হাতে কলসি নিয়ে নাগদের গ্রাম চাঁদপুর জিপি সভানেত্রীর বাসভবন ঘেরাও করেন। ক্ষুব্ধ মহিলারা জানান, পানীয় জলের মাসিক টাকা দেওয়ার পরও দীর্ঘ 6 মাস ধরে পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন। তাই তাহারা বাধ্য হয়ে গাঁও পঞ্চায়েত সভানেত্রীর বাড়ি ঘেরাও করতে বাধ্য হয়েছেন। এদিকে গাঁও পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি সাজু আহমেদ মজুমদার জানান, তিনি তার পঞ্চায়েত এলাকায় আরও 8টি প্রকল্পে জল দেওয়া হচ্ছে, কিন্তু শুধুমাত্র এই একটি প্রকল্পে জল দেওয়া হচ্ছে না। এতে কি রহস্য লুকিয়ে রয়েছে? তিনি জানিয়েছেন, এই জল প্রকল্পে একটি কমিটি রয়েছে যা সম্পূর্ণরূপে ভুয়া। তিনি বলেছেন, এলাকার জনসাধারণের স্বার্থে এই কমিটি সঠিক তদন্ত করে আগামী দিনে জল দেওয়ার আশ্বাস দিয়েছেন। দেখুন, পিএইচি তো জল দিবার মালিক আমি নাই, যদিও আমার মানে আজকে নদীগ্রাম চাঁদপুর জিপির সভানেত্রী প্রতিনিধি আমি, আমার ওয়াইফ সভানেত্রী। আজকে দেখুন, এই আমার তো 9টা পিএইচি আছে আমার জিপিত, আমার নদীগ্রাম চাঁদপুর জিপিত 9টা পিএইচি আছে, কিন্তু 8টা জিপিত আমি তো জল দিতাম পারি। আর ইকানো বলে তারা জল পাইতরা না, ঠিক আছে, তারা যেটা আমার কইছেন এটার কি কেলেঙ্কারি আছে, কি অসুবিধার কারণে তারা জল পাইতরা না, এটা আমি তারা ঠিক আছে, তারা আমার যেটা আজকে আমার বাড়িতে ঘেরাও করছেন, বা যেটা আমারে তারা আমারে সভানেত্রীর এবং আমারে তারা মানে ঘেরাও করছেন, এটার লাগি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং মাননীয় মন্ত্রী, আমরা অভিভাবক কাছাড়ের অভিভাবক মন্ত্রী এবং মানে পানীয় জল বিভাগের মন্ত্রী আমার মাননীয় কৃষ্ণনন্দু পাল মহাশয়, আমি তারও দৃষ্টি আকর্ষণ করছি।
আর পিএইচই ডিপার্টমেন্ট আমার বিভাগীয় যারা দায়িত্বত আছে আমি তারারেও আমি অনুরোধ করি আর যে এটা কি কেলেঙ্কারি আছে এটা অতি সত্য দেখার লাগিয়া। আর আজকে তারার কাছ থেকে আমি আমার সভানেত্রীর তরফ থেকে আমি একটা দায়িত্ব লইছি যে তারা ঠিক আছে আমার বাড়িতে ইয়া গেরাও করছেন, আমারে কইছেন যে কি কারণে আমি তারারে জল দিতাম পারি না। আমার তো তারা অনেক সময় প্রায় সময় আমরা মন কি বাত হয়, আমরা মন কি বাতের সময় আমি তারা আমারে জিগাইন বলে জল দেও না, এখানে আমরা জলের ব্যবস্থা দেও, কিন্তু আমি তারা সবসময় আশ্বাস দিয়াই। আর যে গেছে যে নির্বাচন, এই নির্বাচনের সময় তারা আমার পিএইচই দেখা গেছিল কয়েকটা লিকেজ আসলো এবং কয়েকটা জায়গা এনডি সাইটের মানুষের এবং গ্রামের মানুষের জল। সড়কের পাশে মেয়াদোত্তীর্ণ ঠান্ডা পানির স্তূপ কুড়িয়ে পান করছে শিশুরা, আতঙ্কে ধর্মীখালের বাসিন্দারা। একদিকে খেলাধুলায় মগ্ন শিশু, অন্যদিকে রাস্তার ধারে পড়ে থাকা মেয়াদোত্তীর্ণ ঠান্ডা পানীয়ের বোতল। না জেনেই সেই বোতল কুড়িয়ে পান করছে ছোট ছোট শিশুরা। এমনই এক উদ্বেগজনক দৃশ্য সামনে এসেছে কাছাড় জেলার ধলাই বিধানসভা এলাকার ধর্মীঘাল পুনিচড়া অঞ্চল থেকে। ঘটনাটি প্রকাশ্যে আসতে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তোমরা এটা খাইও না, এটা ডেট ওভার। এই তো ছোট ছোট বাচ্চারা কিন্তু বেজান দেখিয়া, আর এখানে দুই একটা বাচ্চারার কিন্তু লামিয়া তারা করছে, ফাউর মধ্যে সিন আছে, পুরা ফাউল লাল হয়ে গেছে গিয়া, লালচ করে। আর কিন্তু এই যে এইটা কিতা লাগি তারা করলো, এটা আপনারা প্লিজ একটু ভিডিওটা শেয়ার করো আর কমেন্ট করো। কলমঘাট পুলিশের কাছে ইনফর্ম এফআইআর করিও। আমি এখন পুলিশে ফোন করলাম। ওই যে দেখো ওটা তো কাঁচরা জায়গা নেই, এখানে ফেলাইছে। যারা দেখ রা ভিডিওটা এমন ভাবে। স্থানীয়দের অভিযোগ, ধর্মীখাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশে সড়কের ধারে এক গাড়ি ভর্তি ঠান্ডা পানীয়র বোতল ফেলে রেখে যাওয়া হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ সেখানে ভিড় করেন। কেউ বোতল সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাচ্ছেন, আবার অনেক শিশু ও কিশোর না বুঝেই সেই পানীয় পান করছে। এই দৃশ্য দেখে আতঙ্কে পড়েছেন অভিভাবকরা। কোম্পানি যে মিরিন্ডা যে কোম্পানি আছে, এই কোম্পানির এই যে দেখুন, এই কোম্পানির এটা ডেট কই দেখো, আপনি দেখেন না ডেট। উজ্জ্বল একটু ডেটটা দেখো না উজ্জ্বল, বহুত বাচ্চা কাচ্চা এখান থেকে লইয়া গেছে। ওদিকে ভিডিওটা এমন ভাবে শেয়ার করো। আর ফুনিসরার মধ্যে এই যে এই কাজটা কিতা লাগে করলো তারা। বাসিন্দাদের একাংশের দাবি, বিভিন্ন দোকানে বিক্রি না হওয়া ও মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া ঠান্ডা পানীয় যথাযথভাবে ধ্বংস না করে প্রকাশ্য রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। আর ফুনিসরা যে মেইন রাস্তা যেটা আছে, এই রাস্তার মধ্যে এক্সপায়ার যেটা ডেট ওভার মিরিন্ডার বোতল আনিয়া 2 থেকে 2,500 বোতল এখানে ফালাইছেন। বা কারা ফালাইছে এখানে কেউ কইতে পারেন না, তারা ফালাইয়া চুপচাপ গেছে গিয়া। এই দেখো এই রাস্তার মধ্যে কোনো ঘর বাড়ি। স্থানীয়দের প্রশ্ন, যদি সত্যি কোনো সংস্থা বা ব্যবসায়ী এভাবে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ফেলে রেখে থাকে, তাহলে এর দায় কে নেবে? একটি শিশুর অসুস্থতা বা বড় ধরনের দুর্ঘটনার দায়ভার কি কেউ নেবে? জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মেয়াদোত্তীর্ণ ঠান্ডা পানীয় পান করলে পেটের সংক্রমণ, বমি, ডায়রিয়া সহ নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তাই সাধারণ মানুষকে এসব পানীয় থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। ঘটনার পর এলাকাবাসী অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের বিপজ্জনক খাদ্যপণ্য জনবহুল এলাকায় ফেলে রাখা না হয় সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তারা। একটি অবহেলা যেন কোনো নিষ্পাপ শিশুর জীবন নিয়ে না খেলে, এটাই এখন ধর্মীখালের মানুষের একটাই আরতি। BTN নিউজ, শিলচর। লাইলাপুরে 400 বস্তা ইউরিয়া জব্দ, গ্রেপ্তার চালক। অসম মিজোরাম সীমান্তে লাইলাপুর পুলিশ পেট্রোল আউটপোস্ট কর্মীদের তৎপরতা, 400 বস্তা ইউরিয়া সার জব্দ। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অসম মিজোরাম সীমান্তে লাইলাপুর পুলিশ পেট্রোল আউটপোস্টের উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল এবং ডিএসপি কাছাড়ের নেতৃত্বে পুলিশ AS 111 EC 4744 নম্বরের একটি ট্রাক আটক করে। তল্লাশির সময় ট্রাকটিতে খাদ্যপণ্যের আড়ালে লুকিয়ে রাখা 400 বস্তা ভারত ইউরিয়া সার উদ্ধার করা হয়। প্রতিটি বস্তার ওজন 45.130 কেজি। সারগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ। এই ঘটনায় ট্রাকের চালক শাহিরুল ইসলাম লস্কর, 26, পিতামৃত আব্দুল রহিম লস্কর, গ্রাম খুলিচড়া, জামালপুর, ধলাই, কাছাড়কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ট্রাকটি উদ্ধার হওয়া 400 বস্তা ভারত ইউরিয়া সার এবং সংশ্লিষ্ট জাল নথিপত্র বাজেয়াপ্ত করেছে। পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত চালককে ধলাই থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। সুরজিৎ চক্রবর্তী, শিলচর। BTN প্রাইম টাইম সংবাদ এখনকার মতো এ পর্যন্ত। ধন্যবাদ।